নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আমি রমি। আমি আজ পড়ব লিটল হাউস অন দ্য প্রেরির দ্বিতীয় পর্ব অর্থাৎ শেষ পর্বটি। আসুন তবে শুরু করি আজকের গল্প লিটল হাউস অন দ্য প্রেরির দ্বিতীয় পর্ব অর্থাৎ শেষ পর্বটি। দেখতে দেখতে এসে গেল বড়দিন, কিন্তু তুষারের দেখা নেই। তুষার ছাড়া সান্তাক্লজের হরিণ কি করে আসবে, এই নিয়ে মহা দুশ্চিন্তায় মেরি আর লরা। ঝড় বৃষ্টি পড়েই চলেছে, শুধু তুষারের দেখা নেই। ক্রিসমাসের বাকি আর মাত্র একদিন। দুপুরের দিকে থামলো বৃষ্টি, নীল আকাশ দেখা গেল মেঘের ফাঁকে ফাঁকে, রোদও উঠল। মা দরজা খুলে দেওয়ায় তাজা ঠান্ডা বাতাস এলো বাড়ির ভেতরে। লরা আর মেরি শুনতে পেল খাড়ির ভেতর গর্জন তুলে ছুটছে পানি। তাহলে সান্তাক্লজ আসবে কি করে? হাল ছেড়ে দিল ওরা। এই তীব্র স্রোতের মধ্যে খাল পেরিয়ে আসতে পারবে না তো সান্তাক্লজ। মস্ত এক টার্কি নিয়ে ফিরল বাবা, কম করেও 20 পাউন্ড হবে ওজনে। ক্রিসমাস ডিনার হবে ওটা দিয়ে। লরাকে জিজ্ঞাসা করলো বাবা ওর বিশাল রানের মাংস একা খেতে পারবে কিনা। লরা মনে মনে ভাবছে সান্তাক্লজই যখন আসতে পারবে না, টার্কির মাংস খেয়ে আর কি হবে। মেরি জিজ্ঞাসা করলো বাবাকে খাড়ির পানি কমছে কিনা। বাবা বলল আরো বাড়ছে। বড়দিনে মিস্টার এডওয়ার্ডসকে খাওয়ানো দাওয়ানো হবে। মা দুঃখ করলো, বেচারা একা মানুষ, কি রাঁধবে কি খাবে কে জানে। অথচ এই প্রচন্ড স্রোতের মধ্যে খাড়ি পেরোবার ঝুঁকি নেওয়াটা তো ঠিক নয়। না, সম্ভব নয়, বলল বাবা। ধরে নাও এডওয়ার্ডস কাল আসছে না। লরা আর মেরি বুঝে নিল সান্তাক্লজও তো আসতে পারবে না। রাতে খাওয়া দাওয়ার পর মা বলল তবুও দুটো মোজা ঝুলিয়ে রাখি। কি বলো তোমরা? বলা তো যায় না, সারা বছর এত ভালো করে চলেছো তোমরা, সে খবর কি আর পৌঁছয়নি সান্তাক্লজের কাছে? চুলোর ভেতরের সেলফ থেকে দুজনে দুটো মোজা এবার ঝুলিয়ে দিল মা। এবার ঘুমিয়ে পড়ো। ঘুম ভেঙেই শুনতে পেল লরা তর্জন গর্জন করছে জ্যাক। পর মুহূর্তেই জোরালো কণ্ঠের ডাক এলো, ইঙ্গেলস ইঙ্গেলস। দরজা খুলে দিতেই লরা দেখলো ভোর হয়ে এসছে। আরে ভেতরে এসো ভেতরে এসো, ডাকলো বাবা। ব্যাপার কি, এত সকালে? খাল পেরোলেই বা কি করে? লরা চেয়ে দেখলো মজা দুটো তেমনই ঝুলছে, কিছুই ভরে দেয়নি ওগুলোর সান্তাক্লজ। চট করে চোখ বন্ধ করলো, পাছে কেউ দেখে ফেলে ওকে মোজার দিকে তাকাতে। চোখ বুজে শুনলো বাবার প্রশ্নের উত্তরে মিস্টার এডওয়ার্ডস বলছেন জামা কাপড় সব খুলে পোটলা বানিয়ে মাথায় তুলেছেন, তারপর সাঁতার কেটে পেরিয়ে এসেছেন খাল। দাঁতে দাঁতে খাড়ি খাওয়ার শব্দ পেল লরা। চোখ সামান্য খুলে দেখতে পেল ঠক ঠক করে কাঁপছেন মিস্টার এডওয়ার্ডস। কাপা গলায় বলছেন এক্ষুনি একটু গরম পেলে ঠিক হয়ে যাবে। মস্ত ঝুঁকি নিয়ে ফেলেছেন কিন্তু এডওয়ার্ডস, বলল বাবা। তুমি আশায় আমরা সবাই খুশি, কিন্তু ক্রিসমাস ডিনারের জন্য এত বড় কেউ ঝুঁকি নেয়? ডিনারের জন্য না ইঙ্গলস, তোমার পুচকিগুলোর জন্যেই। ইন্ডিপেন্ডেন্সে উপহার কিনতে গিয়েছিলাম, আর সামান্য এই খাল আমাকে কিনা আটকে রাখবে? এক লাফে বিছানায় উঠে পড়ল লরা। সান্তাক্লজের সাথে দেখা হয়েছে আপনার? নিশ্চয়ই, জবাব দিলেন মিস্টার এডওয়ার্ডস। তবে আর বলছি কি, কোথায়, কখন, কেমন করে দেখলেন? কি বললেন? সত্যি উনি আমাদের জন্য কিছু পাঠিয়েছেন? মেরি আর লরার সম্মিলিত প্রশ্ন। দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট, উচ্চ কণ্ঠে হেসে বললেন মিস্টার এডওয়ার্ডস। মা বললেন সান্তাক্লজের পাঠানো উপহার এখন যার যার মোজায় ভরে হবে, কাজেই ওরা কেউ যেন ওদিকে না তাকায়। ওদের বিছানার পাশেই মেঝেতে বসে একে একে ওদের সব প্রশ্নের উত্তর দিলেন মিস্টার এডওয়ার্ডস। এইদিকে মা কি করছে দেখবার চেষ্টাও করলো না ওরা। মিস্টার এডওয়ার্ডস বললেন খাড়ির পানি বাড়তে দেখে উনি বুঝে ফেললেন এই স্রোত ঠেলে সান্তাক্লজের পক্ষে তো ওপারে যাওয়া সম্ভব নয়। কিন্তু আপনিই তো আসতে পারছেন না? লরার জিজ্ঞাসা। হ্যাঁ, কিন্তু উনি তো মোটা সোটা বুড়ো ভদ্রলোক। টেনেসির বুনো বেড়াল যা পারে, একজন বলিষ্ঠ বয়স্ক ভদ্রলোকের পক্ষে কি তা সম্ভব? মাথা নাড়ল। ইন্ডিপেন্ডেন্সের দক্ষিণে আর উনি আসতেই পারবেন না। কেন? উনি প্রেরির মধ্যে দিয়ে 40 মাইল খামোখা এসে ফেরত যাবেন। কাজেই উনি হাঁটতে শুরু করলেন আবার ইন্ডিপেন্ডেন্সের দিকে। বৃষ্টির মধ্যেই? জিজ্ঞেস করলো লরা আর মেরি। রেইনকোট পরেছিলেন না?
শহরে পৌঁছে দেখি রাস্তা ধরে এদিকেই আবার আসছেন সান্তাক্লজ। দিনের বেলায়? লরার ধারণা ছিল দিনের বেলা সান্তাক্লজকে দেখাই যায় না। কে বলল দিন? তখন তো রাত, দোকানের আলো এসে পড়েছিল না রাস্তায়। আমাকে দেখেই উনি বললেন, এই যে এডওয়ার্ডস, কেমন আছো? উনি চেনেন আপনাকে? মেরির প্রশ্ন। লরা বলল, কি করে বুঝলেন যে উনি সান্তাক্লজ? কেন কেন? দাড়ি দেখে? মিসিসিপির পশ্চিমে তার মতন এত লম্বা ঘন আর সাদা দাড়ি কি আর কারোর আছে? আর উনি আমাকে চিনবেন না? সেই ছোটবেলা থেকেই তো দেখে আসছেন, সবাইকেই উনি তো চেনেন। যা বলছিলাম, এই যে এডওয়ার্ডস, কেমন আছো? বললেন আমায়। টেনেসির একটা ছোট্ট বিছানায় ঘুমিয়েছিলে তুমি যখন শেষবারের মতন তোমাকে দেখি। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, লাল একজোড়া সুন্দর দাস্তানা দিয়েছিলেন সেবার আপনি আমাকে। আমার যতদূর বিশ্বাস ভার্ডিগ্রেস নদীর ধারে কাছেই কোথাও আছে তুমি এখন। আচ্ছা, ওখানে কাছে পিঠে মেরি আর লরা নামে দুটো ছোট্ট মেয়ে আছে না? তোমার সঙ্গে দেখা হয়েছে কখনো? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, বহুবার দেখা হয়েছে, খুব মিষ্টি ওরা, ভালো করে চিনি আমি ওদের। কেন হঠাৎ ওদের কথা? সান্তাক্লজ বললেন, আরে ওদের জন্য আমার মনটা না খুব ভার হয়ে আছে গো। দুজনেই এত সুন্দর, ফুটফুটে, তেমনই মিষ্টি স্বভাবের, ভালো মেয়ে। আমি জানি আমার অপেক্ষায় রয়েছে ওরা। কাউকে নিরাশ করতে না আমার একদম ভালো লাগে না, কিন্তু কি আর করব বলো, এমন বেড়ে গেছে ওখানের খাঁড়ির পানি, আমার পক্ষে না এই বয়স্ক শরীরে ওই স্রোত ঠেলে পার হওয়াটা সম্ভবই নয়। এবছর আর ওদের কেবিনে আমার যাওয়ার উপায় নেই। এডওয়ার্ডস, এই একটি বারের জন্য যদি তুমি আমার হয়ে ওদের উপহারগুলো পৌঁছে দিতে। আমি বললাম, আরে এটা কোনো অনুরোধ কোনো মতন ব্যাপার হলো নাকি? খুশি মনেই পৌঁছে দেবো আমি ওদের উপহার। তখন আমাকে দিয়ে রাস্তার ওপর পাশে দাঁড়ানো মস্ত দুটো বস্তা চাপালেন উনি ঘোড়ার কাছে। ওর বলগা হরিণ ছিল না? জানতে চাইল লরা। মেরি বলল, তুষার কোথায় যে বলগা হরিণ নিয়ে উনি চলাফেরা করবেন? ঠিক বলেছ, মিস্টার এডওয়ার্ড বললেন, দক্ষিণ পশ্চিমে ঘোড়াই এখন ওর বাহন। প্রচুর তুষার তো পড়েনি যে বলগা হরিণ আসবে। পোটলার মুখে বাঁধা দড়ি খুলে ভেতর থেকে খুঁজে বের করে দিলেন তোমাদের জন্য উপহার। কি উপহার? জানতে চাইল লরা। মেরির প্রশ্ন, তারপর কি করলেন উনি? তারপর আমার সঙ্গে হ্যান্ডশেক করে লাফিয়ে উঠে বসলেন নিজের ঘোড়ায়। লম্বা লম্বা সাদা দাড়িগুলো গলায় বাঁধা তার রুমালের নিচে গুঁজে দিয়ে হাত নাড়লেন। চললাম এডওয়ার্ডস, এই বলে ফোর্ট ডজেনের দিকে ছুটে গেলেন ঘোড়া নিয়ে। চুপ করে থেকে দৃশ্যটা কল্পনা করছে মেরি আর লরা। এমনি সময় মা বলল, এবার তোমরা দেখতে পারো। লরার মোজার উপর দিয়ে কি যেন চকচক করছে, খুশিতে চেঁচিয়ে উঠল। দুজন গেল চুলোর ধারে। ঝকঝকে নতুন একটা টিনের কাপ। মেরির মোজা থেকে বেরোলো একটা জিনিস, ওই একই জিনিস, টিনের কাপ। খুশিতে তিরিং বিরিং লাফ দিল লরা উপর নিচ। মেরি জলজলে চোখে দেখছে ওর কাপ। এখন থেকে নিজেদের আলাদা আলাদা টিনের কাপে পানি খাবে ওরা। এরপর আবার হাত ঢুকিয়ে দুজন বের করলো দুটো লম্বা চিনির মিঠাই, পেপারমেন্ট দেওয়া, ওগুলোর এক মাথায় লাঠির মতন করে বাঁকানো। আরও কি যেন আছে। মোজার ভিতর হাত ঢুকিয়ে হৃদয় আকৃতির দুটো কাগজে মোড়া কেক পেল ওরা। কেকের উপর সাদা চিনির দানা ঝিকমিক করছে, আর ভেতরে ধপধপে সাদা ময়দা। ছোট্ট করে এক কামড় না দিয়ে আর পারল না লরা। উফ, কি দারুণ! উপহার পেয়ে এতই খুশি হলো ওরা যে ধরেই নিল খালি হয়ে গেছে মোজা। কিন্তু মা যখন বলল, কি তোমাদের মোজা খালি, তখন আবার হাত পুরল ওরা মোজার ভিতর। একেবারে তলায় দুজন পেল একটা করে ঝকঝক করছে পেনি। এত আনন্দ রাখবে কোথায় ওরা? ওদের মনে হলো এত চমৎকার ক্রিসমাস আর আসেনি কোনোদিন। এতই খুশি যে ইন্ডিপেন্ডেন্স থেকে এত সুন্দর উপহার নিয়ে আসার জন্য মিস্টার এডওয়ার্ডসকে ধন্যবাদ দিতেই ভুলে গেল। এমনকি সান্তা ক্লজকেও ভুলে গেল বেমালুম। একটু পরেই অবশ্য মনে পড়তো, কিন্তু তার আগেই মা বলল, তোমরা মিস্টার এডওয়ার্ডসকে ধন্যবাদ জানাবে না? নিশ্চয়ই, অনেক অনেক ধন্যবাদ মিস্টার এডওয়ার্ডস। কথাটা অন্তর থেকেই বলল ওরা দুজন। বাবাও হাত মেলালো মিস্টার এডওয়ার্ডসের সঙ্গে। আরে এ কি,
পকেট থেকে মিস্টার এডওয়ার্ডসকে মিস্টার আলু বের করতে দেখে বলল বাবা। উনি জবাব দিলেন, হ্যাঁ, সাঁতার কাটবার সুবিধা হবে বলে মাথার উপরে রাখা বোঁচকার ভারসাম্য ঠিক রাখার জন্যই এগুলো এনেছিলাম। ভেবেছিলাম বাবা মার হয়তো পছন্দ করবে এগুলো ক্রিসমাসের টার্কির সঙ্গে খেতে। একে একে 9টা মিষ্টি আলু বেরোলো নানান পকেট থেকে। সেই শহর থেকে বয়ে এনেছেন তিনি এগুলো। ধন্যবাদ জানানোর ভাষাই হারিয়ে ফেললো এবার বাবা আর মা। এক রাতে ভয়ঙ্কর এক তীক্ষ্ণ চিৎকার শুনে বিছানায় উঠে বসলো লরা। জেগে গেছে বাবা মাও। মেরি লেপ দিয়ে ঢেকে ফেলেছে মাথা। কিসের শব্দ চার্লস? মেয়ে মানুষের চিৎকার মনে হলো। লাফিয়ে উঠে জামা কাপড় পরতে লেগে গেল বাবা। মনে হলো স্কটদের ওদিক থেকেই এলো আওয়াজটা। কি হতে পারে? অস্ফুটে বলল মা। হয়তো অসুস্থ হয়ে পড়েছে স্কট। বুট পরতে পরতে বলল বাবা। তোমার কি মনে হয়? নিচু গলায় জিজ্ঞাসা করতে যাচ্ছিল মা, কিন্তু বাধা দিলেন বাবা। না, তোমাকে বহুবার বলেছি ওর কোনো গোলমাল করবে না। নিজেদের ক্যাম্পেই ওরা শান্তিতেই আছে। বেরিয়ে গেল বাবা এক হাতে বন্দুক আর এক হাতে বাতি নিয়ে। অনেকক্ষণই বেরিয়ে গেল, জোর বাতাস বাইরে। হঠাৎ আবার শুনে গেল সেই মরণ চিৎকার। মনে হলো কাছেই। আর কিছুক্ষণ পরেই শোনা গেল আওয়াজ, খটখট। ডাকছে বাবা। ক্যারোলিন, দরজা খোলো জলদি। খুলল মা। ভেতরে ঢুকেই চট করে দরজা লাগিয়ে দিল বাবা। কি ব্যাপার চার্লস? প্যান্থার, বলল বাবা। জানা গেল মিস্টার স্কটের বাড়ি গিয়ে বাবা দেখে নিশ্চিন্ত হলেন যে ওরা ঘুমাচ্ছে সবাই, কোথাও কোনো অসুবিধাই নেই। ওদেরকে আর না জাগিয়ে ফিরে আসছিল এমন সময় আবার সেই চিৎকার। ভয় পেয়ে দৌড়ে ফিরে এসে বাবা রাতের অন্ধকারে প্যান্থারের সঙ্গে লাগতে আর গেলেন না। এই সময় ওদের সাথে লাগাটাই বিপজ্জনক। তোমার পিছু পিছু আসেনি তো ওটা? জিজ্ঞাসা করলো লরা। আরে আধবোতল সাইডার, জেগে রয়েছে দেখছি। কি জানি, আমি ঠিক জানি না। তবে তোমরা দুজন যদি আগামী কয়েকটা দিন ঘরেই থাকবার চেষ্টা করো, অন্ত আমি ওটাকে না মারা পর্যন্ত। ওরা কি বাচ্চা মেয়েদের ধরে নিয়ে যায়? হ্যাঁ, খুব খুশি হয়ে নিয়ে যায়। বাচ্চা মেয়েদের খেতে ওরা খুব পছন্দ করে। পরপর কয়েকদিন প্যান্থারটাকে মারবার চেষ্টা করলো বাবা, কিন্তু পারল না। ওটার পায়ের ছাপ দেখা যায় এখানে ওখানে। একটা অ্যান্টিলোপকে মেরে যে খেয়েছে তার চিহ্নও পাওয়া গেল, কিন্তু বাগে পেল না বাবা ওকে। শেষে একদিন একজন ইন্ডিয়ান আকারে ইঙ্গিতে বাবাকে জানালো যে ওটাকে খুঁজে লাভ নেই, ও নাকি গুলি করে মেরেছে ওটাকে একদিন। হাঁপ ছেড়ে তখন বাঁচল বাবা। শীতের শেষে দেখা গেল বুনো হাঁসগুলো ফিরতে শুরু করেছে উত্তরে। পশুদের ছাগলগুলো ইন্ডিপেন্ডেন্স নিয়ে গিয়ে বিক্রি করলো এবার বাবা। এক সকালে পেট আর প্যাটিকে ওয়াগনে জুড়ে নিয়ে চলে গেল বাবা শহরের দিকে। সবার জন্য উপহার আনলো বাবা ইন্ডিপেন্ডেন্স থেকে। নিজের জন্য এনেছে একটা লাঙল আর গম, জই, ভুট্টা, বাঁধাকপি, শালগম, গাজর, মটরশুঁটি, আলু আর তরমুজের বীজ। খুশি হয়ে মাকে বলল, তুমি দেখে নিও ক্যারোলিন, এসব জমিতে দারুণ ফলন হবে। ফসল উঠলে রাজার হালে এবার আমরা থাকবো এখানে। গত কয়েকদিন ধরে খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে ইন্ডিয়ানদের ক্যাম্পে। এ কথা শুনে বাবা বলল, সম্ভবত এটা ওদের বার্ষিক সম্মেলনের মতন কিছু একটা হবে। ভয়ের কিন্তু কোনো কারণ নেই। কিন্তু বাবার গলায় কেন যেন জোর নেই আগের মতন, লক্ষ্য করলো বাবা। খানিক চুপ করে থেকে বাবা বলল, শহরে গুজব শুনে এলাম, শীঘ্রই সরকার নাকি তাড়িয়ে দেবে ইন্ডিয়ানদের এলাকা থেকে। এখানকার ইন্ডিয়ানরা নালিশ জানিয়েছে ওয়াশিংটনে। তাদেরকে নাকি এই আশ্বাস দেওয়া হয়েছে সেখান থেকে। বলো কি চার্লস? আটকে উঠল মা। না না, এত কষ্ট করে বাড়ি ঘর করার পর সে ফাঁকিয়ে দেবে আমাদের? আমারও তাই ধারণা, সেটা সম্ভব নয়। আমি ওদের কথা বিশ্বাস করিনি। আজ পর্যন্ত সবখানে সরকার সব সময় সেল্টারদেরই পক্ষ নিয়েছে, সরিয়ে দিয়েছে ইন্ডিয়ানদেরকেই। এখানে বসতি করতে দেবে ওয়াশিংটন থেকে, এরকম একটা খবর শুনেই তো এসেছি আমরা, তাই না? তাছাড়া এই দেখো, কানসাসের এই পত্রিকায় কি লিখেছে। পকেট থেকে একটা খবরের কাগজ বের করে কিছুটা অংশ পড়ে শোনালো বাবা মাকে। ওতে লিখেছে, সাদা সেটলারদের
বিরুদ্ধে কিছু করবে না সরকার। হঠাৎ করেই আগুন দেখা দিল প্রেরিতে। বিস্তীর্ণ তীরভূমি জ্বালিয়ে পুড়িয়ে এগিয়ে আসছে আগুন লরাদের বাড়ির দিকে। দ্রুত সিদ্ধান্ত নিল বাবা, বাড়িটাকে ঘিরে 3 দিক থেকে লাঙল টেনে গর্ত শুরু করলো জমি তৈরি করা। তারপর গামলা ভরে পানি আর ভেজা কাপড় দিয়ে তৈরি করলো আগুনের জন্য। মাও দাঁড়ালো গিয়ে বাবার পাশে। হুড়মুড় করে এসে পড়ছে আগুন। বন মনো খরগোশগুলো দৌড়াচ্ছে আগুনের আগে আগে। চষা জায়গাগুলোর বাইরে গিয়ে শুকনো ঘাসে নিজেই আগুন ধরিয়ে দিল এবার বাবা। আগুন দিতে দিতে লাঙলের দাগ ধরে এগিয়ে যাচ্ছে বাবা, আর মা অনুসরণ করছে ভেজা বস্তা নিয়ে। আগুনের দাগের এপারে আসতে এলেই বস্তা দিয়ে পিটিয়ে নিভিয়ে দিচ্ছে মা। বাবার তৈরি আগুনটা ছড়িয়ে পড়ছে এবার চারিদিকে। ক্রমশই সরে যাচ্ছে সেটা বাড়ি থেকে। দেখতে দেখতে দূরের আগুন এসে মিশলো কাছের আগুনের সঙ্গে। কিন্তু শুকনো ঘাস না পেয়ে বাড়ির দিকে আর এগোতে পারল না তারা। সরে চলে গেল অন্যদিকে। চারিদিকে শুধু পোড়া ঘাসের ছাই দেখা যাচ্ছে এখন, সবুজের চিহ্ন মাত্র নেই। মিস্টার স্কট আর মিস্টার এডওয়ার্ড এলেন খবর নিতে। তাদের ধারণা ইচ্ছে করেই প্রেরিতে আগুন দিয়েছে ইন্ডিয়ানরা, যাতে নবাগত সাদা সেটলাররা পুড়ে ছারখার হয়ে যায়। কিন্তু বাবা বলল চড়াফেরার সুবিধা হয় বলে ইন্ডিয়ানরা মাঝে মাঝেই নাকি এইভাবে আগুন লাগিয়ে ঘাস পোড়ায়। এতে লাঙল দেওয়ার অনেক সুবিধা হবে সেটলারদেরও। ওদের কাছেই আবার শোনা গেল অসংখ্য ইন্ডিয়ান এসে জড়ো হয়েছে ক্যাম্পে, আরও আসছে রোজ। কি মতলব কে জানে, একমাত্র ভালো ইন্ডিয়ান হচ্ছে মরা ইন্ডিয়ান, বলল স্কট। ওদেরকে ওদের মতন থাকতে দিলে আজ আমাদেরকে ঘৃণার পাত্র হতে হতো না, বলল বাবা। এতবার ওদের ভিটে ছাড়া করা হয়েছে যে সাদা মানুষদেরকে আর সহ্যই করতে পারে না ওরা। যাই হোক, আমার মনে হয় ফোর্ট গিবসন আর ফোর্ট ডজ এ সোলজারের প্রস্তুত। এই অবস্থায় এরা কোনো রকম এই হঠকারিতা করতে সাহস করবে না। তাহলে জড়ো হচ্ছে কেন, প্রশ্ন করল স্কট। বাবা বললেন, বাহ, ওদের বিগ বাফালো হান্ট উৎসব তো এসেই গেল, তাই না? মাথা ঝাঁকালেন স্কট। হ্যাঁ, তা হতে পারে। পরদিন থেকে পুরো দমে চাষাবাদ শুরু করে দিল বাবা। একদিনে ইন্ডিয়ানদের সমবেত হাওয়া নিয়ে অস্বস্তি বেড়েই চলেছে। রাতে হলেই ওদের চিৎকার চেঁচামেচি আর ড্রামের শব্দে থরথর করে কাঁপে বাড়িঘর। দ্রুত থেকে দ্রুততর হচ্ছে ওদের ড্রামের শব্দ। বাবা ব্যাপারটাকে যতই হালকাভাবে দেখাবার চেষ্টা করুক, লড়া বোঝে বাবা নিজেও তেমন ভরসা পাচ্ছে না। বিকেল বেলায় ফিরে আসে মাঠ থেকে, দুধ দুইয়ে গরু ঘোড়াদের দানা পানি দিয়ে সন্ধ্যার আগেই ঘরে এসে ঢোকে। জ্যাককে ভিতরে এনে বন্ধ করে দেয় দরজা। এক রাতে বুলেট মল্ড বের করে অসংখ্য বুলেট তৈরি করলো বাবা। একসঙ্গে এত বুলেট আর কখনো বানাতে দেখেনি লড়া। মেনি জিজ্ঞাসা করলো, এত বেশি বানালে কেন বাবা? আর কোনো কাজ নেই যে হাতে, বলে খুশি খুশি ভঙ্গি করে শীষ দিল বাবা। কিন্তু লড়া জানে সারাদিন যথেষ্ট পরিশ্রম করেছে বাবা মাঠে। এত খাটুনি যে বেহালা বাজাবারও শক্তি নেই। এই অবস্থায় রাত জেগে বুলেটের পেছনে এত খাটনি না খেটে শুয়ে পড়াই ছিল স্বাভাবিক। ক্রমশ কেমন গম্ভীর হয়ে উঠছে পরিবেশ। আরও একজন ইন্ডিয়ানও আসেনি ওদের বাড়িতে। এদিক ওদিকে দেখতে পাওয়া যায় না এক আধজনকেও। মেরি বাইরে বেরোনো হাল এখন ছেড়ে দিয়েছে। লড়া একাই খেলে বেড়ায় মাঠে। ওর মনে হয় চারপাশ থেকে ঘনিয়ে আসছে বিপদ। মনে হয় পেছন থেকে কে যেন লক্ষ্য করছে ওকে। চট করে পিছনে ফিরে চাইলেই আর কাউকে দেখতে পায় না। মিস্টার স্কট আর মিসেস এডওয়ার্ড এসে একদিন ক্ষেতের ওপর দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে কী সব গুজুর গুজুর করে গেলেন বাবার সঙ্গে। অস্ত্র ছিল দুজনের কাছেই। কথা শেষ করে চলে গেলেন তারা একই সঙ্গে। খেতে এসে বাবা বলল, কেউ কেউ উঁচু স্টকের বা প্রাচীন কাঠের বেড়া দেওয়ার কথা ভাবছে। আমি স্কট আর এডওয়ার্ডকে বললাম, এসবের আর কোনো অর্থ হয় না। যদি কিছু ঘটে আগেই ঘটবে। স্কটের তৈরি করার সময়ই পাওয়া যাবে না। আমাদের এমন কিছু একটা করা উচিত নয় যাতে ওরা ভাবতে পারে আমরাও ভয় পেয়েছি। প্রশ্ন করতে গিয়েও চুপ করে থাকলো মেরি আর লরা। ওরা জানে কিছু জিজ্ঞাসা করলে এখন বলা হবে ছোটরা খেতে বসে শুনবে, শুধু কথা বলবে না।
কিন্তু বিকেলে মা না জিজ্ঞাসা করে পারল না ও, মা স্টকেট কি? মা জবাব দিলেন, ওটা হচ্ছে ছোট্ট মেয়েদের একটা প্রশ্নের বিষয়, অর্থাৎ বলবো না। মেরি এমনভাবে তাকালো ওর দিকে, যার মানে কি বলেছিলাম না? বাবা কেন বলল? এমন কিছু করতে চায় না যা দেখে মনে হয় বাবা ভয় পেয়েছে। তাহলে কি বাবা সত্যি ভয় পেয়েছে কিন্তু ভাবটা প্রকাশ করতে চাইছে না? এতটুকু পরিষ্কার বুঝতে পেরেছে লরা, নিজেও ভীষণ ভয় পেয়েছে বাবা, ভয় লাগছে ওর ইন্ডিয়ানদেরকেও। হঠাৎ একদিন প্রচণ্ড আওয়াজে ঘুম ভেঙে যেতেই চিৎকার করে উঠে বসলো লরা বিছানায়। মা ছুটে এসে হাত চাপা দিল ওর মুখে, বলল, ক্যারি ভয় পাবে, চেঁচিও না। মাকে জড়িয়ে ধরে থাকলো লরা। দেখলো পোশাক পাল্টায়নি মা, ঘরটাকে অন্ধকার করে রাখা হয়েছে। চাঁদের আলো আসছে জানলা দিয়ে, জানলার পাল্লা খোলা। ওখানে দাঁড়িয়ে কি যেন দেখছে বাবা বাইরে, হাতে বন্দুক। জোর আওয়াজ আসছে ঢাকের, পাগলের মতন ঢাক পেটোচ্ছে ওরা। এমনি সময় আবার এলো সেই প্রচণ্ড আওয়াজ। কলজে হিম হয়ে যায় সে আওয়াজ শুনলে, হাত পা ঠান্ডা হয়ে যায়। সংবাদ ফিরে পেয়ে চিৎকার করে উঠল লরা। কিসের বাবা, কিসের আওয়াজ ওটা? থরথর করে কাঁপছে লরা, মনে হচ্ছে এক্ষুনি বমি করে ফেলবে বুঝি। মা চেপে ধরে বসে আছে ওকে, বোঝাতে চাইছে কোনো ভয় নেই, কিচ্ছু হয়নি। কিন্তু লরা বুঝতে পারলো মা নিজেও ভয়ে কাঁপছে। সারা রাত নিশ্চিন্তে ঘুমিয়ে সকালে স্থির করলো বাবা, না, আজ থেকেই আবার লাঙল দেবে জমিতে। আস্তাবলের দিকে যেতে গিয়েই থমকে দাঁড়ালো। শীষ দিচ্ছিল, থেমে গেল শীষ, পূব দিকে চেয়ে আছে। দেখে যাও ক্যারোলিন, ডাকলো বাবা। মেরি, লরা, জলদি এসো। দৌড়ে বেরিয়ে এসে অবাক হয়ে গেল লরা। ট্রেল ধরে আসছে ইন্ডিয়ানরা, খাড়ির নিচ থেকে উঠে এসছে একের পর এক ঘোড়া। সবার আগে সেই লম্বা ওসেস চিফ, সিধে হয়ে বসে আছে ঘোড়ার পিঠে, গর্বিত ভঙ্গিতে। ক্রুদ্ধ গর্জন ছাড়ল জ্যাক, শিকল টানাটানি করছে, ছেড়ার চেষ্টা করছে। ও ভোলেনি এই লোকটার রাইফেল তুলেছিল ওর দিকে। বাবা ধমক দিল, চুপ জ্যাক, শুয়ে থাকো, একদম নড়বে না। শুয়ে পড়ে অন্যদিকে চোখ ফিরিয়ে রাখলো এবার জ্যাক। ভয় ভয় করছিল ওনার। কাছে এসে পড়েছে লম্বা ইন্ডিয়ানরা, গায়ে জড়ানো রয়েছে রংচঙে কম্বল, এক হাতে হালকাভাবে ধরে রেখেছে রাইফেল, নলটা রেখেছে ঘোড়ার ঘাড়ের উপর। মনে হচ্ছে খোদাই করা একটা নিষ্ঠুর ইন্ডিয়ান মূর্তি। দু চোখের দৃষ্টি পশ্চিমে, অনেক দূরে নিবদ্ধ, পা থেকে মাথা পর্যন্ত একদম স্থির, নড়ছে শুধু মাথায় গোজা ঈগলের পালকগুলো। এই যে দুচেনি যায়, বিড়বিড় করে বলল বাবা। হাত তুলল স্যালিউডের ভঙ্গিতে, স্থির দৃষ্টিতে সামনে তাকিয়ে চলে গেল লোকটা। যেন এই বাড়ি, আস্তাবল, বাবা মা, লরা, মেরি, কারোর কোনো অস্তিত্ব নেই। লোকটার পিছন পিছনে চলছে যোদ্ধার দল, তারপর বৃদ্ধ, মহিলা আর কচি বাচ্চারা। কোনো কোনো বাচ্চা ঘোড়ার গায়ে বাঁধা বাস্কেটের ভিতরে বসে বা দাঁড়িয়ে আছে। লরা আর মেরির সমান বাচ্চা ছেলেমেয়েরা বড়দের ভঙ্গিতে বসে আছে ঘোড়ার পিঠে, তবে কৌতূহল দমন করতে না পেরে তাকাচ্ছে ওদের দিকে। ঝিকমিক করছে ওদের কালো চোখগুলো। দুপুর পেরিয়ে যাচ্ছে, তবুও শেষ হচ্ছে না ওদের কাফেলা। সব শেষে এলো ওদের মালবাহী ঘোড়াগুলো, নানান আকার আকৃতির বোঝকা বান্ডিল, তাঁবুর খুঁটি, ঘটি, বাটি, থালা, বাসন, হাঁড়ি, পাতিল, গামলা, বালতির বোঝা বয়ে নিয়ে যাচ্ছে। শেষ ঘোড়াটায় চলে যেতেই মস্ত এক শ্বাস ছেড়ে পেট আর প্যাটিকে নিয়ে চলে গেল বাবা খেতে লাঙল দিতে। ইন্ডিয়ানরা চলে যাওয়ার পর শান্তি নেমে এলো গোটা এলাকায়। সবুজ কচি ঘাসে ছেয়ে গেল গোটা প্রেরি। মাটি দেখা যাচ্ছে শুধু বাবার চষা খেতে। বাবা ক্ষেত নিয়ে এখন মহা ব্যস্ত। এদিকে লরা আর মেরিকে নিয়ে মা ব্যস্ত তার সবজি বাগানে। বাড়ির সামনে কিছুটা জমিতে লাঙল চষে ঘাসের গোড়া আলগা করে দিয়েছে বাবা। এখন নিড়ানি দিয়ে খুঁচিয়ে আর আগাছা পরিষ্কার করছে মা। পেঁয়াজ, শালগম, গাজর, শিম আর মটর বুনছে। অল্প কিছুদিনের মধ্যেই নানা রকম তরি তরকারি খাওয়া যাবে ভেবে সবাই এখন খুশি। রুটি মাংস খেতে খেতে ক্লান্ত হয়ে পড়েছে সবাই। বাঁধাকপি আর মিষ্টি আলুর বীজ লাগিয়েছে মা একটা কাঠের বাক্সেতে মাটি ভরে।
চারা গাছগুলো বেরোতেই বাবা ওগুলো পুঁতে দিল জমিতে। দুজনে মিলে পানি দিল। আশেপাশের মাটি চেপে গর্তর মধ্যে শক্ত করে বসিয়ে দিল এবার চারাগুলো। এবছর বাঁধাকপি আর মিষ্টি আলু বিলি করতে হবে বাবা মা প্রতিবেশীদের মধ্যে। ফলন যা হবে একা খেয়ে নিজেদের মধ্যেই শেষ করতে পারবে না ওরা। রোজ নিয়মিত পানি পেয়ে কল কল করে বেড়ে উঠেছে চারাগুলো। দেখলেই মন ভরে যাচ্ছে। সত্যিই রাজার হালে থাকবে ওরা এখানে। সকালে উঠে মনের আনন্দে শীষ দিতে দিতে মাঠে যায় বাবা। জমি তৈরি হয়ে যেতেই শস্য বুনে ফেললো। ভাগ ভাগ করে বুনলো ভুট্টা, গম, জই, জব, রাই আলাদা আলাদা জমিতে। আজ আলু বুনবে প্রায় 1 একর জায়গায়। ফসলের বাড়ন্ত ভাব দেখে বাবা মহা খুশি। রত্নগর্ভা জমি একেই বলে। নাস্তার পর থালা বাসন ধুচ্ছে লরা আর মেরি। মা বিছানায় শাট করছে আর গুনগুন করে গান গাইছে। হঠাৎ বাবার গলা শুনতে পেল ওরা, রাগী কর্কশ উচ্চ কণ্ঠে। চমকে দরজায় এসে দাঁড়ালো মা। লরা অবাক হয়ে ঘাড় পেরিয়ে দেখছে। মাঠ থেকে লাঙল সহ পেট আর প্যাটিকে নিয়ে বাড়ির দিকে ফিরছে বাবা। মিস্টার স্কট আর মিসেস এডওয়ার্ডসও আসছেন সঙ্গে। কি যেন বোঝাবার চেষ্টা করছেন মিস্টার স্কট বাবাকে। না স্কট, বাবা ঝনঝনে জড়ালো গলায় ভেসে এলো, আমি থাকছি না কিছুতেই। সোলজার এসে ধরে নিয়ে যাবে চোর ডাকাতের মতন, অসম্ভব। ওয়াশিংটনে বসে কোন নির্বোধ রাজনীতিক দাবার চাল দেবে, ব্যাস আমরা হয়ে যাব অবৈধ অনুপ্রবেশকারী। হাওয়ায় ভেসে যাবে আমাদের এতদিনের এত পরিশ্রম। সৈন্যরা আসবে আমাদের উৎখাত করতে, ধরে নিয়ে যাবে ফোর্ট ডোজে খুনে আসামির মতন নাকি আমরা। এখানে আমি আর থাকবো না, আমরা চলে যাব এখনই। কি হচ্ছে চার্লস, কোথায় চলে যাচ্ছি আমরা? চোখ বড় করে জানতে চাইল মা। জানি না ক্যারোলিন, কিন্তু যাচ্ছি, এখান থেকে চলে যাচ্ছি আমরা। ক্ষোভে দুঃখে গলাটা ধরে এলো বাবার। স্কট আর এডওয়ার্ড বলছেন সমস্ত সেটলারকে ইন্ডিয়ান টেরিটরি থেকে ধরে নিয়ে যাওয়ার জন্য সৈন্য পাঠাচ্ছে সরকার। রাগে লাল হয়ে গেছে বাবার মুখটা। নীল চোখ দুটো থেকে যেন আগুন বেরোচ্ছে। ভয় পেল লরা। কখনো বাবাকে এত রেগে যেতে দেখেনিও। মার পাশে স্থির হয়ে দাঁড়িয়ে চেয়ে রইল বাবার দিকে। কিছু বলার জন্য মুখ খুলতে গেলেন মিস্টার স্কট। বাবা থামিয়ে দিল। অযথা মুখ খরচ করো না স্কট, আর কিছু বলে লাভ নেই। ইচ্ছে করলে সোলজার না আসা পর্যন্ত থাকতে পারো তুমি, আমি চলে যাচ্ছি এখনই। মিস্টার এডওয়ার্ড বললেন তিনিও চলে যাবেন। হলদে কুত্তার মতন ছাঁচড়ে টেনে হিচড়ে তাকে নিয়ে যাবে, তার অপেক্ষায় এখানে বসে থাকতে রাজি নন তিনিও। ইন্ডিপেন্ডেন্স পর্যন্ত চলো তাহলে আমার সঙ্গে, বলল বাবা। কিন্তু রাজি হলেন না মিস্টার এডওয়ার্ডস। উত্তরে যাবেন না তিনি। একটা নৌকো বানিয়ে ভেসে পড়বেন, আরও দক্ষিণে গিয়ে বসতি করবেন কোনো বৈধ জায়গায়। মিস্টার স্কটের দিকে ফিরল বাবা। স্কট, তুমি আমাদের গরু আর বাছুরটা তাহলে নিয়ে যাও। ওদের সঙ্গে নিয়ে যেতে পারবো না আমরা। আমাদের মতন এত চমৎকার প্রতিবেশী তোমরাও যেমন হারালে, আমরাও তোমাদের মতন এত চমৎকার প্রতিবেশীকে হারালাম। আমার খুব খারাপ লাগছে স্কট, খুব খারাপ লাগছে। মিসেস স্কটকে আমার প্রীতি আর শুভেচ্ছা জানিও, কিন্তু কাল ভোরেই আমরা রওনা দিচ্ছি। কাজেই আর দেখা হলো না। কথাগুলো সবই শুনছিল লরা, কিন্তু বিশ্বাসই করতে পারছিল না। যখন দেখলো সত্যি সত্যি ওদের মস্ত শিংওয়ালা গরু আর বাছুরটাকে নিয়ে চলে যাচ্ছেন মিস্টার স্কট, তখন দুফোঁটা পানি নেমে এলো ওর গাল বেয়ে। সবাইকে আড়াল করে চট করে মুছে ফেলল সে চোখের জল। মিস্টার এডওয়ার্ডস বললেন নৌকা বানানোয় ব্যস্ত থাকবেন বলে কাল আর আসতে পারবেন না। বাবার সঙ্গে হাত মিলিয়ে বললেন গুড বাই ইংগলস, গুড লাক। মাকে বললেন গুড বাই ম্যাম, আর কোনো দিন দেখা হবে না, কিন্তু আপনার কাছ থেকে যে আদর পেয়েছি সেটা মনে রাখবো আমি চিরদিন। লরা আর মেরির কাছ থেকেও বিদায় নিলেন মিস্টার এডওয়ার্ডস। গুড বাই মেরি, গুড বাই লরা। সবিনয়ে মেরি বলল গুড বাই মিস্টার এডওয়ার্ডস, কিন্তু লরা তেমন ভদ্রতা দেখাতে পারল না। ও বলল আপনি চলে যাচ্ছেন, আমার খুব খারাপ লাগছে মিস্টার এডওয়ার্ডস। আর আপনাকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। সেই ইন্ডিপেন্ডেন্সে গিয়ে আমার জন্য সান্তা ক্লজকে খুঁজে বার করেছিলেন আপনি, সেই জন্য। মিস্টার এডওয়ার্ডসের 2 চোখ কেমন যেন চকচক করে উঠল। চোখের পাশে একটা পেশিও কাঁপল দুবার।
আর একটা কথাও না বলে হঠাৎ ঘুরে চলে গেলেন তিনি। পেট আর প্যাটিকে জোয়াল মুক্ত করে দিল বাবা দিনের শুরুতেই। লরা আর মেরি বুঝলো সত্যি ওদের চলে যেতে হচ্ছে এবার এখান থেকে। কিছুই বলল না মা। ঘরে ঢুকে চতুর্দিকে তাকালো। আধ গোছানো বিছানা, এঁটো থালা বাসন দেখল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বসে পড়ল। চুপচাপ হাতের কাজ শেষ করলো লরা আর মেরি। বাবার পায়ের শব্দ পেয়ে চট করে ঘুরে তাকালো। আবার আগের মতন দেখাচ্ছে বাবাকে। পিঠে রয়েছে আলুর বস্তা। এই যে ক্যারোলিন, স্বাভাবিক গলায় বলল বাবা, ভাগ্যিস গতকাল এগুলো বুনে দিইনি খেতে। রাধো যত খুশি আলু, পেট পুড়ে আলু খাবো আমরা আজ দুপুরে। সত্যিই মজা করে সেদিন বীজ আলু খেলে ওরা ডিনারে। বাবার একটা কথা আরও সত্যতা বুঝতে পারল না সেদিন লরা। ঠিকই বলল বাবা, কেবল ক্ষতি হয় না কখনো, পাশাপাশি কিছু লাভও হয়। দুপুরে খাওয়া দাওয়ার পর বুকের পাঁজরের মতন দেখতে বাঁকা ওয়াগনগুলোকে আস্তাবল থেকে বের করে বাবা ওয়াগনের দুপাশে লোহার আংটায় আবার শুরু করলো ভালো করে লাগানো। তারপর মাকে নিয়ে সাদা ক্যানভাসের ওয়াগন কভার বইয়ের উপর বিছিয়ে বাঁধল শক্ত করে। পিছন দিকে শেষ প্রান্তে পরানো ফিতে ধরে টানলো। তাতেই ভাঁজ হয়ে ছোট হয়ে গেল গর্তটা। শুধু ছোট্ট একটা ফাঁক থাকলো তার বাইরে। যাত্রার জন্য তৈরি হয়ে গেল ওয়াগন। কাল সকালেই মালপত্র ভরে নিলে রওনা হবে ওরা। সবারই মন ভার, কেউ কোনো কথাই বলল না সন্ধ্যার পর। জ্যাকও টের পেয়েছে কিছু একটা ঘটে গেছে। রাতেই লড়ার পাচ্ছে মেঝেতে এসে শুলো। শূন্য দৃষ্টিতে নেভা চুলোর ছাইয়ের দিকে চেয়ে বসে আছে মা। অনেকক্ষণ পর দীর্ঘ নিঃশ্বাস ফেলল। একটা বছর খসে গেল জীবন থেকে চার্লস। আরও অনেক বছর রয়েছে আমাদের হাতে ক্যারোলিন, খুশি খুশি গলায় বলল বাবা। একটা বছরে আর কি আর এমন হয়। নাস্তা খেয়েই ওয়াগনে মালপত্র ভরতে শুরু করলো বাবা আর মা। পিছন দিকে দুটো বিছানা রাখা হলো একটার ওপর আর একটা। দিনে এদিকে বসবে ক্যারি আর লরা। রাতে উপরের বিছানাটা ওয়াগনের সামনের দিকে সরিয়ে নিয়ে ঘুমাবে বাবা আর মা। নিচটায় ঘুমাবে লরা আর মেরি। ছোট্ট কার্ডবোর্ডটার দেয়াল থেকে পেড়ে খাবার আর থালা বাসন ভরে নিল বাবা। তারপর সেটা ঢুকিয়ে দেওয়া হলো ওয়াগনের সিটের নিচে। তার সামনেই এক বস্তা খাবার রাখা আছে। বাবা বলল, পা রাখার সুন্দর জায়গা হয়ে গেল ক্যারোলিন। কাপড় চোপড় সব ভরা হলো দুটো ব্যাগে। তারপর ওয়াগনের ভিতরে দুটো বইয়ের সঙ্গে বেঁধে ঝুলিয়ে দেওয়া হলো। ওগুলো উল্টো দিকে ঝোলানো হলো বাবার বন্দুকটা। তার নিচে ঝুলছে বুলেট পাউন্ড আর বারুদ ভরা শিং। বিছানার একপাশে রাখা হলো বেহালার বাক্সটা, ঝাঁকি লাগলে যেন ক্ষতি না হয় তার জন্য। হাঁড়ি, পাতিল, কড়াই, কফি পট, চুলো এইসব বস্তায় ভরে ওয়াগনে তুলল মা। রকিং চেয়ার, বড় গামলা বেঁধে নিল বাবা ওয়াগনের বাইরের দিকে। পানির বালতি আর ঘোড়াটার খাবার দেওয়ার বালতি বেঁধে নিল গাড়ির নিচে। টিনের লণ্ঠনটা ঝুরিয়ে রাখলো ওয়াগন বাক্সের সামনের এক কোণে। লাঙলটা নেওয়া গেল না, জায়গা নেই। যেখানে গিয়ে পৌঁছবে সেখানেই আবার পশুর চামড়া সংগ্রহ করে হয়তো আরেকটা লাঙল কিনতে পারবে বাবা। লরা আর মেরি ওয়াগনে উঠে পেছন দিকে বিছানার ওপর গিয়ে বসলো। ওদের মাঝখানে ক্যারিও বসলো। ওরা সবাই হাত মুখ ধুয়ে পরিষ্কার কাপড় পরছে। মা চুল আঁচড়ে দিয়েছে সুন্দর করে। বাবা বলল, হাউন্টের দাঁতের মতন পরিষ্কার ঝকঝক করছে ওরা। মা বলল, নতুন টিনের মতন চকচক লাগছে ওদের। এবার পেট আর প্যাটিকে ওয়াগনে জুড়ে দিল বাবা। বাবার পাশের সিটেই বসে রাজ ধরল মা। হঠাৎ বাড়িটা দেখবার খুব ইচ্ছে হলো লরার। বাবাকে বলতেই পেছনের ফিতেটা ঢিলে করে দিতেই ফাঁকটা বড় হয়ে গেল। যেমন ছিল ঠিক তেমন নিশ্চিন্ত দেখাচ্ছে বাবার নিজের হাতে গড়া ছোট্ট সুন্দর এই বাড়িটা। মনে হলো বাড়িটা জানেই না যে ওরা চলে যাচ্ছে, আর কোনো দিনও এখানে আসবে না। খোলা জায়গার সামনে গিয়ে দাঁড়ালো বাবা। চারদিকে তাকালেও দেখলো আর কিছুই দেখা যাচ্ছে না। খাটটা দেখলো, ফায়ার প্লেসটা দেখলো, কাচের জানলাগুলোও দেখলো। তারপর আস্তে করে ভেজিয়ে দিল দরজাটা। কারোর না কারোর কাজে লাগবে এটা, বলল বাবা।
মার পাশে উঠে বসে রাশ হাতে নিল বাবা। এগোবার নির্দেশ দিল পেট আর প্যাটিকে। চলতে শুরু করলো ওয়াগন। জ্যাক ঢুকে পড়লো এবার গাড়ির নিচে। পেট চিহি স্বরে ডাকলো পানিকে। সেও চলল পাশে পাশে। শুরু হলো যাত্রা। রাস্তা যেখানে নিচে চলে গেছে সেখানে এসেই গাড়িটা থামালো বাবা। পেছন ফিরে তাকালো সবাই। যত দূর দেখা যায় সবুজ হয়ে গেছে ধুধু প্রেইরি। বাতাসে দুলছে ঘাসগুলো। সাদা মেঘ ভাসছে পরিষ্কার নীল আকাশে। দারুণ একটা দেশ ক্যারোলিন, বলল বাবা। কিন্তু আরও বহুদিন এখানে রাজত্ব করবে বুনো ইন্ডিয়ান আর হিংস্র নেকড়েরা। বহু দূরে ছোট্ট বাড়িটা, আর তার পাশেই ছোট্ট আস্তাবলটা দাঁড়িয়ে আছে, নিঝুম নিঃসঙ্গ। এবার বেশ জোরেই ছুটল পেট আর প্যাটি। চলে যাচ্ছে ওরা, একটা বছরকে পেছনে ফেলে চলে যাচ্ছে ওরা। শেষ হলো লিটল হাউস অন দ্য প্রেরি। গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি আসছি পরের গল্পগুলি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন এবং গল্প শুনতে থাকবেন। আজ তবে চলি, টাটা।